ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্ব। এই পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিন্তু প্রতি পরীক্ষায় কোশ্চেন আসে। আজ পেঁয়াজে নিয়েই আলোচনা করব আমরা। এবার আসি আমরা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট, ভাইগটস্কি, কোহেলবার্গ এবং পিয়াজে। এই তিনটে কিন্তু কনস্ট্রাকশন অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভে ধরা হয়। কনস্ট্রাকশন নির্মিতবাদ এনাদের। তো আমরা এখন পেঁয়াজেটা আলোচনা করব। জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন বহুবার আসে। চিন্তাবিদ দার্শনিক পিয়াজে 1896 সালে পিয়াজে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি হারবার্ট স্পেন্সার ও ডারউইনের অভিব্যক্তিবাদের দ্বারা প্রভাবিত। পেঁয়াজে তার তত্ত্ব গঠনের দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সমন্বয় ঘটিয়েছেন। দার্শনিক দর্শন বা চিন্তাভাবনা বা বিজ্ঞানের কথাও তিনি উল্লেখ করেছেন কিন্তু এখানে। পেঁয়াজে বিকাশের দুটি দিকের কথা বলা হয়েছে, জ্ঞানমূলক বিকাশ ও অনুভূতিমূলক বিকাশ। আমরা বিস্তারিত জানবো কেন জ্ঞানমূলক, কেন অনুভূতিমূলক বলেছে। শিশুর প্রজ্ঞা অর্থাৎ তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তাই হলো জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু। শিশুর প্রজ্ঞা ও তার জ্ঞান লাভ করার কৌশল ও দক্ষতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তা হলো জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু। তার জ্ঞান লাভ করবে, সে প্রজ্ঞা লাভ করবে, সে আরও মানসিকভাবে স্ট্রং হবে। এইগুলো একের পর এক পরিবর্তন হয় ও দক্ষতা লাভ করে। তার মধ্যে কিছু আচরণ থাকে পূর্ব অভিজ্ঞতা বা বর্তমান অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে তার কিন্তু মানসিক দিক থেকে কোনো বস্তু তার স্কিমার মধ্যে জমা হয়। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রক্রিয়া। আমি বিস্তারিত আসছি। পেঁয়াজের মতে জ্ঞানমূলক প্রক্রিয়া বলতে সেই সব প্রক্রিয়া বোঝায় বা যা জ্ঞান অর্জনে সহায়তা করে। স্মরণ করা, চিন্তা করা, ধারণা গঠন করা ইত্যাদি সব রকম মানসিক প্রক্রিয়া জ্ঞানমূলক প্রক্রিয়া অন্তর্ভুক্ত। তাহলে পেঁয়াজের এই জ্ঞানমূলক প্রক্রিয়া অন্তর্ভুক্ত কি? স্মরণ করা, চিন্তা করা, ধারণা করা। পেঁয়াজের তত্ত্বের ভিত্তি, দার্শনিক ভিত্তি আছে। জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে না। তার দর্শনের ভিত্তি। জৈবিক ভিত্তি কি? মানুষ সহজাতভাবে দুটি বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। একটা হচ্ছে বংশগতভাবে প্রাপ্ত কিছু জৈবিক প্রতিক্রিয়া, দুই হচ্ছে স্বতঃস্ফূর্ত সক্রিয়তা যার দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজিত করে। হেরিডিটারি এবং এনভায়রনমেন্ট যে জিনিসটা এখানে বলা হয়েছে, তাই বলছে জৈবিক ভিত্তি। পরিবেশের সঙ্গে আমি অভিযোজন করে স্বতঃস্ফূর্তভাবে যেটা শিখবো সেটাও এক প্রকার জ্ঞান, বংশগতি যেটা আমাকে দেবে সেটাও এক প্রকার জ্ঞান। এবার আসি পেঁয়াজের এই তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি আইটেম। একটা হচ্ছে স্কিমা। স্কিমা কথাটির প্রবক্তা ফ্রেডারিক বাটলেট বা আর্ট বাটলেট। এই স্কিমা, আত্মীকরণ, সহযোজন, এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরেই বলছি, কারণ স্পেসগুলো একবার বলে দিই, তারপরে আমি আর এক পেজে গিয়ে আমি তোমাদের স্কিমা, আত্মীকরণ, সহযোজন এইগুলো খুব সুন্দর করে বলবো। পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর: সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেন্সরি মোটর স্তর, সময়সীমা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এটা হচ্ছে সংবেদন সেন্সরি মোটর স্টেজ। এই বয়সী শিশুরা দেহ সঞ্চালন কেন্দ্রের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, যার ফলে জ্ঞান বিকাশ ঘটে। সে যদি কোনো কিছু স্পর্শ করে বা সে অনুভব করে সেটাই সে বুঝতে পারে, তাছাড়া অন্য কিছু সে কিন্তু বুঝতে পারে না। তার সেন্সর কাজ করে, সেন্সরি মোটর। তার ত্বকে যদি কেউ চিমটে কাটে সে কাঁদবে, সে যদি জিভে কিছু দেয় সে বুঝতে পারবে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সংবেদন হবে সেটাই এই সময় হয়ে থাকে সঞ্চালনটা, তাছাড়া অন্যভাবে কোনো সঞ্চালন থাকে না। এই সময় শিশুদের মধ্যে আত্মকেন্দ্রিকতা থাকে, ইগোসেন্ট্রিক। তারা আত্মকেন্দ্রিক হয়, নিজেরটাই বোঝে বেশি, অন্য কারোরটা বোঝে না। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ না থাকা, এই সময় বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না। সে সামনে যে বস্তুটাই দেখতে পাচ্ছে সেটার অস্তিত্ব আছে, কিন্তু অবজেক্ট পারমানেন্স যেটাকে বলে, কিন্তু বস্তুটা সামনে থেকে চলে গেলে সে মনে করে সে বস্তুর কোনো অস্তিত্ব নেই। এটাকে বলছে বস্তুর স্থায়িত্বটা। আমরা এটা গুলিয়ে ফেলি অনেক সময়, বস্তুর স্থায়িত্বটা কোন সময় মনে রাখতে হবে, এটাই পড়ে বেশি। বস্তুর স্থায়িত্ব আর কেন্দ্রীয়কতা পেঁয়াজের কোন স্টেজে? সংবেদন সঞ্চালনমূলক স্তর 0 থেকে 2, প্রথম স্টেজে। এবার হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, প্রি অপারেশনাল স্তর, সময়সীমা 2 বছর থেকে 7 বছর। সর্বপ্রাণবাদ, এরা মনে করে পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে জীবন আছে, সব বস্তুকেই সজীব বলে মনে করে। বিলম্বিত অনুকরণ, পূর্ব প্রত্যক্ষ কাজকে অনুকরণ করে। যারা পূর্ব দেখে যে কাজটা অনেক আগে দেখেছে সেটাকে তারা অনুকরণ করতে শিখে যায় ভালোভাবে। রূপক অভিনয়, তারা ঘুমিয়ে পড়ার ভান করে কোনো কিছু।
অঙ্কন, কল্পনাকে অঙ্কনের মাধ্যমে রূপ দেওয়া যায়। আঁকতে তারা ভালো আঁকতে শিখে যায় তখন তারা যা ভাবে তাই আঁকতে চায়। কৃত্রিমতা, সব কিছু মানুষের সৃষ্টি। তারা মনে করে প্রকৃতির কিছু সৃষ্টি নেই, সব মানুষ সৃষ্টি করেছে। অবযুক্তিপূর্ণ বিচার, তাদের মধ্যে সেই সময় যুক্তি দেখা যায় কিন্তু সেই যুক্তির মধ্যে কাল্পনিকতা থাকে, অবযুক্তি থাকে, যুক্তিটার কোনো বাস্তবতা নেই কোনো, অবযুক্তিপূর্ণ। কিন্তু এখান থেকে কোশ্চেন আসে কি সর্বপ্রাণবধ আর হচ্ছে কৃত্রিমতা, অবযুক্তিপূর্ণ বিচার, খুব বেশি কোশ্চেন আসে এখান থেকে এই তিনটে থেকে। মূর্ত সক্রিয়তা স্তর, কংক্রিট অপারেশনাল স্কেচ। সময়সীমা 7 বছর থেকে 11 বছর। যুক্তিপূর্ণ চিন্তাভাবনা, এই সময় সে যুক্তিপূর্ণ চিন্তাভাবনা করতে কিন্তু শুরু করে মূর্ত সক্রিয়তা স্তর। এই যুক্তিপূর্ণ চিন্তাভাবনাটা তখন মূর্ত বস্তু দিয়ে হয়, বিমূর্ত বস্তু দিয়ে সে খুব একটা চিন্তা করতে তখন পারে না। ও মুক্ত বিষয় নিয়ে সে বেশি বেশি চিন্তা করতে পারে। সে পাহাড় নিয়ে চিন্তা করে যদি সে পাহাড়টা বেশি দেখে থাকে বা বইতে সে যদি পাহাড়টা দেখে, তাছাড়া সে চিন্তা করতে পারবে না বেশি। সংরক্ষণের ধারণা, এই সময় তারা মুখস্থ করে মাথার মধ্যে ধরে রাখার ক্ষমতা তাদের মধ্যে বৃদ্ধি পায়। ক্রমপর্যায়, তারা ক্রম শেখে, 1 2 3 4, এটার পর ওটা, ওটার পর এটা, সেই ক্রমপর্যায়গুলো তারা শিখে যায় এই সময়। শ্রেণীকরণের ধারণা, এই সময় তারা ক্লাসিফিকেশান করতে পারে, একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিসের মধ্যে পার্থক্য করতে তারা শিখে যায় শ্রেণীকরণটা। সংখ্যার ধারণা, এই সময় তারা সংখ্যার ধারণা, নাম্বারের ধারণা তারা ভালোভাবে এই সময় শিখে যায়। এটা হচ্ছে মূর্ত সংকেত স্তর, কনক্রিট অপারেশনাল স্কেচ। এরপর আসি যৌতিক সক্রিয়তা স্তর, ফর্মাল অপারেশনাল স্কেচ। এই ফর্মাল অপারেশনাল স্কেচটা হচ্ছে এখান থেকে বেশি কোশ্চেন আসে। এই সময় হচ্ছে হাইপোথেটিক্যাল চিন্তাভাবনা করতে পারে তারা, 11 থেকে 18 বছর। বিমূর্ত চিন্তন ক্ষমতা, আগে আমরা চিন্তন ক্ষমতা কোথা থেকে সূত্র হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, আর প্রাক সক্রিয়তা স্তরে চিন্তা থাকছে কিন্তু অবযুক্তিপূর্ণ, তার কোনো বাস্তবতা নেই। মূর্ত সক্রিয়তা স্তরে মূর্ত বস্তুর উপরে সে চিন্তন ক্ষমতা তৈরি হয়, আর যৌতুক সক্রিয়তা স্তরে সে বিমূর্ত বস্তুর উপরে চিন্তন ক্ষমতা তার তৈরি হচ্ছে। সে প্রকল্প বা প্রজেক্ট গঠন করতে পারে, কার্যকরণ ব্যাখ্যা করতে পারে, কারণ ও ফলাফল দিতে পারে যে এই জিনিসটা ঘটেছে এই কারণে, এই কার্যকরণ তত্ত্ব তার মধ্যে দিয়ে চলে। এই কার্যকরণ তত্ত্ব বিমূর্ত চিন্তা, এখান থেকে বেশি কোশ্চেন আসে। হাইপোথেটিক্যাল চিন্তাভাবনা, ডিডাক্টিভ চিন্তাভাবনা, অবরোহী চিন্তাভাবনা সে করতে শেখে। কার্যকরণ ব্যাখ্যা, ভবিষ্যৎ সম্পর্কে সে চিন্তা করতে পারে, সম্ভাবনা নির্ণয় করতে পারে, কোনো কিছু পসিবিলিটি, যে মেঘ আছে, হ্যাঁ বৃষ্টি হতে পারে, হ্যাঁ এই করছে, এই হতে পারে, ওই হতে পারে, এই যে সম্ভাবনা, পসিবিলিটি, প্রবাবিলিটি, এই ধারণাগুলো এদের মধ্যে এই সময় চলে আসে। ফর্মাল অপারেশন স্টার, ইংলিশ টার্মগুলো মনে রাখবো, কারণ কেউ যদি সিটেট দিয়ে থাকে এগুলো কাজে লেগে যাবে কিন্তু। আমি পেঁয়াজ এখনও শেষ হয়নি, আমি পেঁয়াজের আর একটা পার্টে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি নোট দিয়ে দেবো, চিন্তা নেই, টেলিগ্রাম গ্রুপে আগের দিনের মতো নোট পেয়ে যাবে। পেঁয়াজে নিয়ে আরও একটু কিছু কথা বলছি। পেঁয়াজ একজন সুইস মনোবিজ্ঞানী, একটু আগেই বলেছি, এটা আর বলছি না। গুরুত্বপূর্ণ দিক, পেঁয়াজের নীতির উপর ভিত্তি করে একটি গঠনমূলক শ্রেণীকক্ষে শিশুরা স্বপরিবর্তিত কার্যকলাপের মাধ্যমে শেখে। কারণ পেঁয়াজে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শিশুরা সামান্য বিজ্ঞানী এবং তারা সক্রিয়ভাবে বিশ্ব সম্পর্কে তাদের উপলব্ধি করে। নির্মিতবাদীরাই তারা সবাই জানে শিশু নিজ স্বপ্রবর্তিতভাবেই তারা শেখে, তার মধ্যে একটা পূর্ব জ্ঞান আছে আর বর্তমান সে জ্ঞান লাভ করছে, সেই দুটো একসঙ্গে গিয়ে সে মিথস্ক্রিয়া ঘটিয়ে সে নিজ চেষ্টায় শেখে। পেঁয়াজের মতে পৃথিবীতে এমন কোনো জ্ঞান নেই যা আগে থেকে আছে, যেটি একটি শিশুকে পড়ানো যেতে পারে, বা জ্ঞান জন্মগতভাবে সন্তানের কাছ থেকে আসে না। একটি শিশু যখন পৃথিবীতে কাজ করে তখন জ্ঞানের বিকাশ ঘটে। সে জ্ঞান পূর্বে আছে, আমার মধ্যে দিয়েছিল, সেই ওসব কিছু না। জ্ঞান হচ্ছে পৃথিবী থেকে আসে, সে শেখে নতুন নতুন কিছু পৃথিবী থেকে বসে। এটা নির্মিতবাদদের সবার কথা, ভাইগটস্কি, কোয়েলবার্গ, পিয়াজে, ব্রুনার, সবারই কথা এটা। তার তত্ত্ব শিশুরা কীভাবে জ্ঞানকে গঠন করে তা বুঝতে সাহায্য করে। নির্মিতবাদ, কনস্ট্রাকটিভিজম গঠন করছে, এটি গঠনবাদের একটি তত্ত্ব হিসেবে পরিচিত। পিয়াজে জোর দিয়েছেন যে শিশুরা সক্রিয়ভাবে বিশ্ব সম্পর্কে তাদের উপলব্ধি তৈরি করে, তথ্যগুলি কেবল পরিবেশ থেকে তাদের মনে প্রবেশ করে না। শিশুরা যখন বড় হয় অতিরিক্ত তথ্য অর্জিত হয় এবং তারা তাদের চিন্তাভাবনাকে নতুন ধারণা অন্তর্ভুক্ত করার জন্য খাপ খায়, কারণ এটি তাদের বিশ্বকে বোঝার উন্নতি করে। আমি কি বললাম, এটি তথ্য সে অর্জন করছে, তারপরে নতুন ধারণা তৈরি করছে, সে দুটো একসঙ্গে সে মিথস্ক্রিয়া ঘটিয়ে প্রয়োগ করছে বাইরে পরিবেশে। শিশু বড়দের অনুকরণ করে শেখে, বান্দুরা নীতির উপর ভিত্তি করে। বান্দুরাও কিন্তু নির্মিতবাদ। শিশুর পদার্থ ব্যাখ্যার মাধ্যমে প্রাপ্তবয়স্কর দ্বারা ভাইগটস্কি নীতির উপর ভিত্তি করে শেখে। তাহলে ভাইগটস্কি নীতির উপর কীভাবে শেখে আর বান্দুরা নীতির উপরে কীভাবে শেখে? বাচ্চারা পুরস্কারের জন্য চেষ্টা করে শেখে, স্কিনারের নীতির উপর ভিত্তি করে। এই যে তিনটে মনে রাখতে হবে। এবার আসি আমরা আনুষ্ঠানিক
অপারেশনাল স্টেজে। আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজ, যেটাকে আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ বললাম, সেই অপারেশনাল স্টেজটা আরেকবার বলছি, কারণ এখান থেকে বারবার বেশি বেশি করে কোশ্চেন আসে, ভালো করে লক্ষ্য করো। বিমূর্ত ধারণা এবং ক্রিয়াকলাপগুলিতে কাজ করার ক্ষমতা 11 বছর বয়সের কাছাকাছি শুরু হয়। এই পর্যায়ে শিশুদের প্রয়োজন হয় না মূর্ত জিনিস ও ঘটনা, পরিবর্তে তারা সাধারণ বা যৌতিকের সঙ্গে আসতে পারে। আমি জাস্ট রিডিং করে দিচ্ছি, কারণ আগে এগুলো বলা হয়ে গেছে। তারা চেষ্টা বা ত্রুটির পরিবর্তে যুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করে। তারা ভুল করে এর আগের স্টেজে গিয়ে, কিন্তু এই স্টেজে তারা ভুল করে না, তারা যুক্তি দিয়ে কোনো কিছু সমস্যার সমাধান করে। তারা সমস্ত সম্ভাব্য অনুমান নিয়ে আসার চেষ্টা করে, তারপর কোনটি আসলে কাজ করবে তা দেখতে তাদের পরীক্ষা করে। আরেকবার বলে দিচ্ছি, সেন্সরি মোটর পর্যায়ে 2 বছর শিশুরা তাদের ইন্দ্রিয় ও কর্মের মাধ্যমে বিশ্বকে বোঝে। বস্তুর স্থায়িত্ব এই সময় একটি বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ বস্তুর স্থায়িত্ব। প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7। ছোট শিশুরা মানসিক প্রতীক ব্যবহার করতে পারে, চিন্তাভাবনা শুরু করে, কিন্তু তাদের চিন্তাভাবনা যৌতিক নয়। আগের এটাই বলেছি যে চিন্তাভাবনা তাদের যৌতিক হয় না, কিন্তু চিন্তাভাবনা শুরু করে দেয়। কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11। শিশুরা যৌতিকভাবে চিন্তা করে, তবে তাদের চিন্তাভাবনার ধারণাটি বিমূর্ত নয়। এই জন্য এটাই আবার নিয়ে এসেছি। শিশুর প্রধান 4টি গুরুত্বপূর্ণ জ্ঞানীয় প্রক্রিয়ার প্রয়োজন: মেন্টাল রিপ্রেজেন্টেশন, কনজারভেশন, ক্লাস ইনক্লুশন আর মাল্টিপল ক্লাসিফিকেশন। যে 4টি জ্ঞানীয় প্রক্রিয়ার 4টি গুরুত্বপূর্ণ ধারা, সেটা মনে রাখতে হবে। পিয়াজের আনুষ্ঠানিক অপারেশন পর্যায়ে শিশুর গুণাবলী প্রদর্শন করে কি কি? সমস্যাটি পদ্ধতিগত বিশ্লেষণ, কোনো সমস্যার পদ্ধতিগত বিশ্লেষণ করতে পারে। যৌতিক পদ্ধতি, লজিক্যাল অ্যাপ্রোচে যেতে পারে। একটি উচ্চক্রম কাঠামো ব্যবহার করতে পারে, তারা ডিডাকটিভ চিন্তাভাবনা করতে পারে। বিমূর্ত বা বৈজ্ঞানিক চিন্তাভাবনা, সায়েন্টিফিক্যালি বা বিমূর্ত, যেটা আমার সামনে নেই, অ্যাবস্ট্রাক্ট চিন্তাভাবনা তারা করতে পারে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে যেখানে মানসিক ক্ষমতা সর্বাধিক স্তরে বিকাশ করা যেতে পারে। মানসিক ক্ষমতা হাই লেভেলে নিয়ে যাওয়া যায়, উচ্চ পর্যায়ে। খুব মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিডাকটিভ যুক্তি দিতে সক্ষম হয়, একটু আগেই বললাম। বিভূতভাবে চিন্তা করার ক্ষমতা, মেটাকগনিশনটা কী জানতে হবে। মেটাকগনিটিভ কী? নিজের চিন্তাভাবনা এবং শেখার বিষয়ে চিন্তা করার প্রক্রিয়া। নিজের মধ্যে যে চিন্তাভাবনা আছে এবং শেখার বিষয়ে চিন্তা করা, যেটা তুমি শিখছো সেই বিষয়ে চিন্তা করা, এটা হচ্ছে ডিডাকটিভ চিন্তাভাবনা। এবার পিয়াজের খুব গুরুত্বপূর্ণ কটি টার্ম আমরা পড়ব। সেটা হলো পিয়াজের জ্ঞানের সংগঠন। পিয়াজে তার জ্ঞানীয় বিকাশের তত্ত্বে প্রস্তাব করেছিলেন যে লোকেরা তাদের চিন্তাভাবনাকে পরিকল্পনায় বা স্কিমায় সংগঠিত করার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। এছাড়াও যখন আমরা পূর্বের জ্ঞানের সাথে নতুন তথ্যের সাথে সম্পর্কিত, তখন আমরা শিখি। স্কিমা যখন বলবো তখন আমরা বলবো। শিক্ষার্থীরা উপাদানের ভিত্তিতে বিদ্যমান ধারণাগুলির সাথে নতুন ধারণাগুলিকে সংযুক্ত করে সক্রিয়ভাবে তাদের নিজস্ব জ্ঞান তৈরি করে। এটি সমস্ত জ্ঞানীয় পদ্ধতির অংশ, যেখানে আমরা অর্থপূর্ণ অভিজ্ঞতা তৈরির জন্য, নতুন জ্ঞানকে সহযোজন করার জন্য আমাদের মানসিক স্কিমা ব্যবহার করি। এই স্কিমা হলো মনস্তাত্ত্বিক বিভাগে যেখানে লোকেরা জ্ঞান সংগঠিত করে। স্কিমা বিকাশ ও অভিজ্ঞতার সাথে আরও জটিল হয়ে ওঠে যখন একজন শিশু থেকে একজন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। স্কিমাগুলি হলো মনস্তাত্ত্বিক বিভাগ যেখানে লোকেরা জ্ঞান সংগঠন করে। স্কিমাগুলির বিকাশ এবং অভিজ্ঞতার সাথে আরও জটিল হয়ে ওঠে যখন একজন শিশু একজন প্রাপ্তবয়স্ক ওঠে। খুব ভালো কোশ্চেন এটা। স্কিমা কথাটি আর্ট ব্র্যাডলি প্রথম বা ফ্রেডারিক ব্র্যাডলি প্রথম ইউজ করেছিলেন। এই স্কিমা কথাটি প্রথম পিয়াজে তার তত্ত্বে প্রয়োগ করেছিলেন, পিয়াজেই প্রথম। তো এই স্কিমার ব্যাপারটা কি? স্কিমা হচ্ছে জ্ঞানের থলি, ব্যাগ অফ নলেজ, জ্ঞানের থলি, যেখানে আমরা নলেজ অফ ব্যাগ, আমরা যেখানে জ্ঞানটাকে অর্জন করে সেখানে সঞ্চিত করে রাখি, জ্ঞানের সংগঠন করি, যেখানে জ্ঞান সংগঠনের একক স্কিমা। এটাকে এসএসসি পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন দিয়েছিল 2012 বা 13 এসএসসি পরীক্ষায়। হাই স্কুলে তখন টেট হতো, সাবজেক্ট পরীক্ষা দিতে হলো। তো বলা হচ্ছে একটি বাচ্চা সে ভেড়া সম্পর্কে কিছু জেনেছে, যে ভেড়ার 4টে পা, চোখ আছে, আছে, তাই আছে। সে ভেড়া কুকুর সম্পর্কে একটা জ্ঞান অর্জন করেছে। ভেড়া, কুকুর, শিয়াল সব একই রকম দেখতে। কিন্তু সে যত বড় হচ্ছে তার স্কিমা কিন্তু জটিল হচ্ছে। সে কুকুর সম্পর্কে আর নতুন কিছু ধারণা পেল, শিয়াল সম্পর্কে আরও নতুন কিছু ধারণা পেল, সে ভেড়া সম্পর্কে আরও নতুন কিছু ধারণা পেল। সে ভেড়া সম্পর্কে কী বলো, যে ভেড়ার কিছু লোম আছে, ভেড়ারই মতো তার জ্ঞান বুদ্ধি কিছুই নেই। ভেড়া মানে কেউ কিছু না পারলে তাদেরকে আমরা ভেড়া বলি।
এই যে জ্ঞানগুলো, সেই পূর্ব জ্ঞান যে ভেড়া সম্পর্কে ছিল, এই বর্তমান যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে জ্ঞানগুলো শিখলো, এই দুটো সমন্বিত প্রক্রিয়া সেই স্কিমাকে জটিল করলো বা স্কিমার মধ্যে সে জ্ঞানটা সঞ্চয় করলো। যখন প্রয়োজন হলো সেই স্কিমার থেকে জ্ঞানটা টুক করে বার করে নিয়ে সে কাজে লাগালো। এটা হচ্ছে স্কিমা। এতক্ষণ যা বললাম এইটুকুতের মধ্যেই স্কিমা শেষ। এবার বলছে অভিযোজন আর আত্মীকরণ আর অ্যাকোমোডেশন। এটা খুবই ভালো জিনিস। দেখো, অভিযোজন হচ্ছে অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশন, আত্মীকরণ বা সহযোজন, টার্মগুলো যেন ভুল না হয়। অভিযোজন মানে অ্যাডাপ্টেশন আর সহযোজন মানে অ্যাকোমোডেশন। এই সহযোজন আর অভিযোজন আমরা কিন্তু ভুলিয়ে ফেলি। আর আত্মীকরণ হচ্ছে অ্যাসিমিলেশন। এবার আমরা আসি, অভিযোজন কাদের প্রক্রিয়া? অ্যাডাপ্টেশন হচ্ছে আত্মীকরণ প্লাস সহযোজনের একটা মিথস্ক্রিয়া। আত্মীকরণ ঘটে যখন লোকেরা নতুন কিছু বোঝার চেষ্টা করে যা আমরা ইতিমধ্যে জানি, তার সাথে মানানসই করে। যেটা আমরা জানি হজম করে। আত্মীকরণ মানে হজম করা। অ্যাসিমিলেশন আমরা জীবন বিজ্ঞানে পড়েছিলাম ক্লাস 9 বা 10 থাকতে। কোনো কিছু হজম করে, আমরা নতুন কিছু শিখলাম, আমাদের মধ্যে যেটা আছে সেটার সঙ্গে আমরা অ্যাডাপ্ট করি, একসঙ্গে প্রক্রিয়া মিশিয়ে দিই। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাকোমোডেশন, সহযোজন। অকার্স হোয়েন এ পারসন মাস্ট চেঞ্জ এক্সিস্টিং স্কিমা টু রেসপন্ড টু এ নিউ সিচুয়েশান। এবার বলছি যে তুমি আগে ওটা নিয়েছিলে, সেটা এর সঙ্গে মানানসই করলে। এবার বলছো যেটা তুমি নিয়েছো নতুন আর পুরাতন একসঙ্গে করার পরে তুমি মানানসই করার জন্য তোমার স্কিমার ধারণাটা পরিবর্তন করলে, সেটা হচ্ছে সহযোজন। সেটা হলো সহযোজন। চেঞ্জ এক্সিস্টিং স্কিমার মধ্যে যেটা আছে সেটাকে তুমি আত্মীকরণের মধ্যে মানানসই করলে, করে অ্যাকোমোডেট করে ফেললে। সহযোজন মানানসই করার জন্য পরিবর্তন করলে। সহযোজন হিসেবে তুমি পরিবর্তন করছো আর আত্মীকরণে মানানসই করছো। নিউ সিচুয়েশান বা নতুন পরিবেশে সেটা রেসপন্ড করার জন্য সেটা তুমি পরিবর্তন করছো। তো একটা জিনিস মনে রাখবে, অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন প্রসেস গো টুগেদার। অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন মানে এই যে আত্মীকরণ আর হচ্ছে এই সহযোজন, এই দুটি একসঙ্গেই যায়, একে অপরের ছাড়া কখনোই যেতে পারবে না। ইউ ক্যান নট হ্যাভ ওয়ান উইথাউট দ্য আদার। একটা ছাড়া আরেকটি কখনোই যাবে না, দুটোকে একসঙ্গেই নিয়ে যেতে হবে। অ্যাসিমিলেশন শেষ করার সঙ্গে সঙ্গে অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন হলে অ্যাকোমোডেশন হবে, অ্যাকোমোডেশন আসতে গেলে অ্যাসিমিলেশন থেকেই আসতে হবে। এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, গুলিয়ে যায়, সেই জন্য আমি বারবার বলছি। উদাহরণস্বরূপ, যখন একটি শিশু কুকুর শব্দটি শেখে তখন তারা সমস্ত চার পেয়ে প্রাণীকে কুকুর বলা শুরু করে। এটি আত্মীকরণ। আশেপাশের লোকজন বলবে না ওটা কুকুর নয়, বিড়াল। কুকুরের স্কিমা, তারপরে এটিকে শুধুমাত্র নির্দিষ্ট চার পেয়ে প্রাণীর মধ্যে সীমাবদ্ধ করার জন্য সংশোধন করা হয়, সেটা হলো সহযোজন। ক্লিয়ার? এই হচ্ছে অ্যাকোমোডেশন আর অ্যাসিমিলেশন আর অ্যাডাপ্টেশন। এবার একটা জিনিস এখানে জেনে যাও, অপারেশন কি? আমরা যে অপারেশন এইগুলো সবই তো অপারেশন। দ্য প্রসেস অফ ওয়ার্কিং সামথিং আউট ইন ইউর হেড। কোনো কিছু তোমার মাথা থেকে যে সমস্ত প্রক্রিয়াগুলো বাইরে বার হচ্ছে সেটা হচ্ছে প্রসেস, অপারেশন, ক্রিয়াকলাপ। ইয়াং চিলড্রেন হ্যাভ টু অ্যাক্ট অ্যান্ড ট্রাই থিংস আউট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। ইয়ং চিলড্রেন হ্যাভ টু অ্যাক্ট, কাজ করতে পারে, অ্যান্ড চেষ্টা করে কোনো থিং রিয়েল ওয়ার্ল্ড, এই যে বাস্তবে যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করতে পারে, যেটা আমি বলেছি একটু আগে যে মূর্ত সক্রিয়তার স্তর। টু ওয়ার্ক থিংস আউট, ওল্ডার চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস ক্যান ডু মোর দেয়ার হেডস। কিন্তু যারা ওল্ডার চিলড্রেন তারা আরও বেশি বেশি চিন্তা করে, তাদের মাথা থেকে আরও নতুন নতুন জিনিস ক্রিয়াকলাপের মধ্য দিয়ে বার করে, সেটা হচ্ছে অপারেশন। পিয়াজে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব শিশুদের বৌদ্ধিক বিকাশ পর্যায়ে এবং কীভাবে তারা তাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান তৈরি করে তার উপর দৃষ্টি নিবদ্ধ করে। পিয়াজে তার তত্ত্বের বেশ কিছু শিক্ষাগত প্রভাব রয়েছে যা কার্যকর শেখানো ও শেখার প্রচার করে। যাই হোক, উপযুক্ত পুরস্কার এবং শাস্তি ব্যবহার করা বিশেষভাবে পিয়াজের তত্ত্ব থেকে উদ্ভূত একটি শিক্ষাগত প্রভাব নয়, শেখার জন্য শিশুদের প্রস্তুতির প্রতি সংবেদনশীলতা। পিয়াজের তত্ত্বটি নির্দেশনা নকশা করার সময় শিশুর জ্ঞানীয় বিকাশের পর্যায় ও শেখার প্রস্তুতি বিবেচনা করা গুরুত্বের উপর জোর দেয়। শিক্ষকদের উচিত তাদের শিক্ষার কৌশল ও বিষয়বস্তু শিশুর বিকাশের স্তরের সাথে মেলে নিশ্চিত করা যে তারা উপযুক্ত চ্যালেঞ্জ প্রদান করছে এবং শিশুর বিদ্যমান জ্ঞান ও ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে তুলছে। স্বতন্ত্র পার্থক্যের স্বীকৃতি। পিয়াজের তত্ত্ব স্বীকার করে যে শিশুরা বিভিন্ন হারে জ্ঞানীয় বিকাশের পর্যায়ে অগ্রগতি করে। এটি বোঝায় যে শিক্ষাবিদদের শেখার শৈলী
পেঁয়াজে এখানে স্বতন্ত্র পার্থক্য স্বীকৃতি দিয়েছে, মানে পার্সন টু পার্সন থেকে একটা তো পার্থক্য থাকে, সেই পার্থক্য যেখানে স্বীকৃতি দিয়েছে। তাদের একটি সহায়ক ও অন্তর্ভুক্তমূলক শিক্ষার পরিবেশ প্রদান করা উচিত, যা প্রতিটি শিশুর অন্যান্য বিকাশের গতিপথকে স্বীকার করে ও মূল্য দেয়। অন্তর্ভুক্তমূলক শিক্ষা কেন বলেছে? এখানে স্বতন্ত্র পার্থক্য অন্তর্ভুক্তমূলক শিক্ষার মধ্যে একটা সম্পর্ক আছে। যে অন্তর্ভুক্ত মানে যে সমাজের যে শিক্ষার একটা কাঙ্ক্ষিত লক্ষ্য বা আচরণের পরিবর্তন, সেটা সব শিশুরা একই সময়ে করতে পারে না। সমাজের এই মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এই স্বতন্ত্র বৈশিষ্ট্যকে আমরা মূল্য দিতে হবে, কারণ প্রত্যেকটা শিশুর মধ্যে একটা ডিমান্ড থাকে, তারা আলাদা আলাদা কিছু ভাবতে থাকে। তাদের শেখার দক্ষতা একই পরিবেশ থেকে তো আসে না, তাদের শেখার দক্ষতা কিন্তু আলাদা আলাদা থাকে, তাদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। পিয়াজের তত্ত্বে বলা হচ্ছে আবিষ্কার শিক্ষা। পিয়াজে পরামর্শ দেয় যে শিশুরা তাদের পরিবেশের সাথে হাতে কলমে অভিজ্ঞতা এবং মিথস্ক্রিয়ার মধ্যে সক্রিয়ভাবে জ্ঞান তৈরি করবে। একটু আগে বলেছে নির্মিতবাদীদের বৈশিষ্ট্য এটাই, ডিসকভারি লার্নিং, যেখানে শিক্ষার্থীরা সমস্যা সমাধান, অন্বেষণ, সক্রিয় অনুসন্ধানে নিযুক্ত হবে। শেখার বিষয়ে পেঁয়াজের দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধ হয়। এটি শিক্ষার্থীদের জ্ঞানীয় বিকাশ ও সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতাকে উৎসাহিত করে স্বাধীনভাবে অর্থ আবিষ্কার গঠন করতে উৎসাহিত করে। তাহলে পেঁয়াজে কিন্তু এখানে আবিষ্কার শিক্ষা, স্বতন্ত্র পার্থক্য, শেখার জন্য শিশুদের প্রস্তুতির প্রতি সংবেদনশীলতা, এগুলো কিন্তু অস্বীকার করছে না পেঁয়াজে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বারবার। পেঁয়াজের এই তত্ত্বে কিন্তু পেঁয়াজে এই তত্ত্বগুলোকে কিন্তু কখনোই অস্বীকার করেনি। পেঁয়াজে তার তত্ত্বের এটা হচ্ছে পেঁয়াজের তত্ত্বের প্রয়োগ বলা যেতে পারে। পেঁয়াজে তার তত্ত্বের বেশ কিছু শিক্ষাগত প্রভাব রয়েছে, মানে শিক্ষাগত প্রভাব পেঁয়াজের তত্ত্বে। সব কিছু তো একটা শিক্ষাগত প্রভাব থাকে, যে তত্ত্বই হোক তার একটা শিক্ষা থাকে, সেই শিক্ষাগত প্রভাবটাই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। যাই হোক, উপযুক্ত পুরস্কার ও শাস্তি ব্যবহার করা বিশেষভাবে পেঁয়াজের তত্ত্ব থেকে উদ্ভিদ একটি শিক্ষাগত প্রভাব নয়। তাহলে পেঁয়াজের তত্ত্বে পুরস্কার বা শাস্তির কথা পেঁয়াজে এখানে বলেননি, এটা মাথায় রাখতে হবে। মাইন্ড ইট, কোশ্চেন আসে এই সমস্ত জায়গাগুলো থেকে, আর আমরা সবাই কিন্তু গুলিয়ে ফেলি। পুরস্কার বা শাস্তির কথা পেঁয়াজে বলিনি। আচ্ছা, আরেকটু এখানে বলি, পিরি অপারেশনাল স্ট্রেস, শিশু স্মৃতিশক্তি, কৌতূহল, কল্পনার বিকাশ ঘটায়। তারা প্রতীকীভাবে জিনিসগুলো বুঝতেও শেখে। চিন্তা ও অহংকেন্দ্রিক অন্য দৃষ্টিভঙ্গি বিবেচনা করে না। এইটা আবার বলে দিচ্ছি, কংক্রিট স্ট্রেস, নিজের চিন্তা বা অন্যের চিন্তার মধ্যে পার্থক্য করার ক্ষমতা। শিশুরা বস্তু শ্রেণীবদ্ধ করতে পারে তাদের সংখ্যা, ভর ইত্যাদি দ্বারা। বস্তু ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা। আশা করছি এইটুকু বোঝানোর পরে আমার মনে হয় না পেঁয়াজে নিয়ে কারোর অবজেকশান থাকবে। আশা করছি পেঁয়াজে নিয়ে কিন্তু কারোর কোনো সমস্যা থাকবে না। আর একটা জিনিস কিন্তু এখানে বারবার বলবো আমি, এইগুলোর ইংলিশ টার্মগুলো তোমরা ভালোভাবে পড়ে নাও, কারণ সিটেটটা তোমরা একটা পরীক্ষাটা অবশ্যই দেবে। যে সমস্ত যারা নতুন প্রিপারেশান দিচ্ছ বা একবার টেট দিয়ে পাস করতে পারোনি, কারণ 2023 সালের টেটটা খুবই কঠিন হয়েছে, অনেক ক্যান্ডিডেট বসে আছে পরীক্ষার জন্য, কারণ একবার টেট পাস করতে পারলে লাইফ টাইম ভ্যালিডিটি, সকলে আবার পরে পরীক্ষা দিতে পারবে। সেই জন্য সিটেটটা দিতে বলছি, কারণ কোশ্চেন কোয়ালিটি, বিশেষ করে প্যাডাগজির ডেপথ অনেক বেশি হচ্ছে। যে সিটেট দেবে তার ডেপথ কিন্তু বাড়বে। সেই জন্য বারবার বলবো, বাংলা বই পড়ার সঙ্গে সঙ্গে সিটেটের ইংরেজি বইগুলো পড়ার দক্ষতা তৈরি করো। যাদের হাতে অনেক সময় আছে, যারা নতুনভাবে প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে বলবো বারবার সিটেটের বইটা একটু পড়তে, তাহলে তোমাদেরই নিজেদেরই সুবিধা হবে। কারণ সিটেটের বইতে, আমি যদি বাংলা বইতে 10 পাতা পড়ি, সিটেটের বইতে 3 পাতা পড়লে হয়ে যাবে। আর আমি যে নোটগুলো দিলাম, এই নোটগুলো পড়লে এখান থেকে মনে হয় বাইরে থেকে আর কোনো কোশ্চেন হবে না এরকম ধরনের কোশ্চেন পেঁয়াজে থেকে যদি হয়, এই আমার যে বক্তব্য, আমার যে ভাষা, এই ভাষাগুলো কিন্তু কোশ্চেনে থেকে যাবে, আশা করা যায়। অতীতে তাই হয়েছে এরকম ধরনের। 2022 টেটে বিশেষ করে কথা, আর 2023 টেটের কথা আমি বলবো না, কারণ 2023 টেট অত্যাধিক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। তাও কিন্তু এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু রয়ে গেছে। এই হলো পেঁয়াজের সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবেন। নোট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো।